হ্যাঁ দিয়েছে। কবে থেকে হবে তোমাদের এক্সাম কিছু বললো? হ্যাঁ ওই তো আপনাকে কালকে বললাম না যে হচ্ছে। ওটা তো প্রভিশনাল রুটিন দিয়েছে, মানে মেন রুটিন দিয়ে দিয়েছে কি কিছু? রুটিন বললো যে পরীক্ষা শুরু হবার 2 দিন আগে দেবে। বুঝলাম। হুম। তাহলে এখনো অনেক দেরি। আমার এটা হচ্ছে আপনার next। কি মনে হয় ওরকম মানে মার্চে শেষ হয়ে জুনে মানে জুনের শুরুতেই জুলাইয়ের শুরুতেই পরীক্ষা হবে? হ্যাঁ ওরকমই হবে, জুনের শুরুতে না হলেও জুলাই শুরুতে তো হবে, জুলাই তো হবেই হবে গ্যারেন্টি। আচ্ছা, জুলাইয়ের শুরুর দিকে শেষ করে দেবে। জুনের শেষের দিকেই হয়ে যাবে তোমাদের। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো আমি একটু পরে ফোন করছি, বুঝলে তো? ঠিক আছে। দেখো এইগুলো দেখো একবার। হ্যাঁ। অপারেটিং সিস্টেমের কনসেপ্ট যেটা বলেছে, প্রথমে হচ্ছে অপারেটিং সিস্টেম কাকে বলে। আপনার স্ক্রিন আ- দেখাচ্ছে? দেখা যাচ্ছে না দাদা? এই যে তোমার দুটো চ্যাপ্টার আমি করে দিচ্ছি অপারেটিং সিস্টেমে। আচ্ছা। একটা দুটো, এই দুটো চ্যাপ্টার হয়ে গেলে তোমার অনেকটা হয়ে যাবে। আচ্ছা। তারপর থেকে তোমার দুটো চ্যাপ্টারে পুরোটা হবেও না, তাছাড়া তোমার প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের আগে পর্যন্ত তোমার হয়ে যাবে। আচ্ছা। দেখো ফার্স্টে যেটা আছে, অপারেটিং সিস্টেম কাকে বলে। অপারেটিং সিস্টেম হচ্ছে, তুমি মনে রাখবে অপারেটিং সিস্টেম কি বলবে এটাকে নাম, এটা হচ্ছে এক রকমের সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, এটা সিস্টেম দু রকমের সফটওয়্যার হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম এক রকমের সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? আমি যদি অপারেটিং সিস্টেমটা দেখি তাহলে তোমাকে বলতে পারবো। অপারেটিং সিস্টেম কি জিনিস? একটা সিস্টেম। দেখো অপারেটিং সিস্টেম হচ্ছে এক রকমের সিস্টেম সফটওয়্যার। ও কি করে, ইন্টারফেস বিটুইন, যেমন এক্সাম্পল মাইক্রোসফট ওএস যেমন আমরা ইউজ করি, তোমার এক্সপি ইউজ করি, তারপর হচ্ছে ম্যাক ইউজ করি, লিনাক্স ইউজ করি, ইভেন অ্যান্ড্রয়েড ইউজ করি, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কি করে, ব্রিজ বিটুইন, কার কার মধ্যে ব্রিজ তৈরি করে, ইউজার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে, মানে ওটা মাঝখানে থাকে। এবার যদি বলে অপারেটিং সিস্টেম যদি কাকে বলে পড়ে, এই ছবিটা আঁকবে, আচ্ছা। এই ছবিটা, হুম। এইটা দেখো। এই ছবিটাতে দেখো ভালো করে দিয়ে দিয়েছে, তোমার হচ্ছে ইউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে আসছে দেখো অপারেটিং সিস্টেম, তারপর হার্ডওয়্যার। তাহলে অপারেটিং সিস্টেম কি করছে দেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে একটা বীজ তৈরি করছে, এটাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। তুমি দেখো তোমার মেশিনে যদি ওএস না থাকে, কোনো সফটওয়্যারকে তুমি অ্যাক্সেস করতে পারবে না। সেকেন্ড হচ্ছে অপারেটিং সিস্টেমের মেন কাজ কি কি আছে, প্রসেস ম্যানেজমেন্ট। দেখো অপারেটিং সিস্টেমের মধ্যে একটা জিনিস আছে, সে কি করে, প্রসেস ম্যানেজমেন্ট করে, মানে হচ্ছে কোন প্রসেসটা কখন হবে। এবার তার জন্য অনেক রকমের অপারেটিং সিস্টেম আছে, পরে আসছি। হুম। হুম। মানে ধরে রাখো কোন প্রসেসটা কখন এক্সিকিউট হবে। ধরো তুমি ইনপুট নিচ্ছ, আউটপুট দিচ্ছ, এদিকে গান শুনছো, ওদিকে ধরো সিনেমা দেখছো, এদিকে ধরো টাইপ করছো, ওদিকে ধরো কোডিং করছো, মানে সব একসঙ্গে করছো। হ্যাঁ। প্রত্যেকটা কাজই অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে। এটা কি করে হ্যান্ডেল করে, সেটাকেই বলে হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। এবার প্রসেস ম্যানেজমেন্টের অনুযায়ী আমাদের অপারেটিং সিস্টেম অনেক রকমের হবে, সেগুলো আসছে। আর কি কি কাজ করে, মেমোরি ম্যানেজমেন্ট। আগের দিনে তুমি একটা জিনিস পড়েছিলে মনে আছে, কোনটা? কাকে বলা হয় ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার মানে ডেটাকে আমরা মেমোরির মধ্যে এফিসিয়েন্টলি স্টোর করি, তাকে তো আমরা ডেটা স্ট্রাকচার বলি। হ্যাঁ। এবারে এফিসিয়েন্টলি যে ডেটাটাকে স্টোর করছো মেমোরির মধ্যে, যাতে টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি কম লাগবে, এই স্টোর করার প্রসিডিওরটা করে হচ্ছে অপারেটিং সিস্টেম। দেখো এ কি করে, মেমোরি ডিঅ্যালোকেট করে, অ্যালোকেট করে, র্যাম প্রোগ্রামিং করে, এই সমস্ত কিছু পেজিং সেগমেন্টেশন যত কিছু জিনিস আছে, কে করে, তোমাদের অপারেটিং সিস্টেম নিজে করে। বুঝে গেল? হ্যাঁ। তাহলে অপারেটিং সিস্টেম এগুলো সব করে। ফাইল ম্যানেজমেন্ট, তোমার হচ্ছে ফাইলে কি রিড করবে, রাইট করবে, ফাইলের কি পারমিশন দেবে, সমস্ত কিছু ওএসই করে। ডিভাইস ম্যানেজমেন্ট, তোমার কিবোর্ড হার্ডওয়্যার, দেখো হার্ডওয়্যার ইন্টারাকশন করার জন্য ওএস লাগে, এগুলোকে তৈরি করার জন্য লাগে।
সিকিউরিটি কন্ট্রোল তৈরি করার জন্য কোন ইউজারকে তুমি লগ ইন করতে, দেখো আমরা যখন লগ ইন করি কিসের পাসওয়ার্ড দিই, উইন্ডোজের পাসওয়ার্ড দিই। তুমি যদি তোমার যদি ল্যাপটপে পাসওয়ার্ড থাকে কিসের থাকে বলো তো, উইন্ডোজের পাসওয়ার্ড থাকে। এই উইন্ডোজটা কি একটা অপারেটিং সিস্টেম। তোমার ফোনে লগ ইন করার সময় যে প্যাটার্ন ইউজ করো, কিসের প্যাটার্ন ইউজ করো, তোমার এটা ইউজ করো, অ্যান্ড্রয়েড প্যাটার্ন ইউজ করো। তাহলে যত কিছু জিনিস ইউজ করো সব কার মধ্যে করে, ওএস এর মধ্যে। কিন্তু এবার এই যে প্রসেস ম্যানেজমেন্ট অনুযায়ী অপারেটিং সিস্টেমের টাইপস আছে অনেক রকমের, এই টাইপস গুলোকে তোমায় মুখস্থ করতে হবে পুরো। আচ্ছা। কত টাইপের অপারেটিং সিস্টেম হয় দেখো, প্রথম হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। এতে কি হয়, মাল্টিপল ইউজার একসঙ্গে কাজ করাতে পারে। দেখো আমাদের, তুমি দেখো তোমার মেশিনে যখন তুমি কাজ করো, ধরে রাখো একটা আমার কাছে ধরো সার্ভার আছে, যেমন ফেসবুকের সার্ভার। ফেসবুক কি সবসময় কি একটা ইউজার ইউজ করে না মাল্টি ইউজার ইউজ করে একসঙ্গে? অনেকজন ইউজ করে। তাহলে মাল্টিপল ইউজার এটাকে ইউজ করতে পারে। ঠিক আছে, অপারেটিং সিস্টেমটাকে কি বলছে, হু গ্রুপ অফ দ্য সিমিলার জব, যার কাছে সিমিলার গ্রুপ জব আছে সেটা প্রসেসিং করে দেয়। এবার মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম মানে এখানে কি হয়, এট এ টাইম তোমার অপারেটিং সিস্টেম অনেক রকম প্রোগ্রামকে রান করায়। যেমন দেখো এখন আমার প্রোগ্রাম, আমার মেশিনটা মাল্টি প্রোগ্রামিং হিসেবে কাজ করছে। ভালো করে ভাবো, আমি কি করছি, একটা ইউজ করছি হচ্ছে এটা ইউজ করছি যেটা দিয়ে তোমার গুগল মিট চলছে। অন্যদিকে আমি একটা ব্রাউজার ইউজ করছি, এই দিকে আমি কি ইউজ করছি, এখানে টাইপ ফাইপ করছি, এদিকে আমার ধরো আরো অনেক কিছু করছি। তাহলে মাল্টিপল প্রোগ্রাম কি করছে, ডিজাইন টু ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ সিপিইউ কিপিং মাল্টিপল প্রোগ্রাম এন্ড মেমোরি এট ওয়ান্স। if your program want to input output CPU switch another to another similar mineral idle, মানে বুঝতে পারছো, মানে এট এ টাইম আমাদের মাল্টিপল প্রোগ্রাম এখানে রান হতে পারে। কি কি হতে পারে, ব্যাচ অপারেটিং সিস্টেম হতে পারে যেখানে হচ্ছে মাল্টিপল সিমিলার টাইপ অফ জব। এখানে কি আছে, ব্যাচ মানে কি হবে, সিমিলার টাইপ অফ জব হতে হবে। মানে ধরো আমি এমসিএ স্টুডেন্ট পড়াচ্ছি, মানে সবই এমসিএ স্টুডেন্ট পড়াচ্ছি, সেটা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। তোমাদেরকে কি বলে, একটা ব্যাচে কজন আছে, তোমাদের বলেন এমসিএ ব্যাচ, মানে একই টাইপের লোককে আমরা ব্যাচ বলি। এবারে ইভেন দেখবে তোমাদের যখন কোনো কিছু জিনিস আছে, ধরো বললাম এই ব্যাচের মাল আছে, তাহলে লটটাকে বোঝায়। মাল্টি প্রোগ্রামিং কাকে বলা হচ্ছে, মাল্টিপল প্রোগ্রাম এট এ টাইম চলছে। টাইম, এবার আছে টাইম শেয়ারিং বা মাল্টিটাস্কিং আছে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা হচ্ছে মেইনলি সব জায়গায় কাজে লাগে, মাল্টিপল ইউজার শেয়ার করে সেম রিসোর্সকে এট এ টাইম। মানে ধরো এক্সাম্পল হচ্ছে, ধরো একটা ল্যাবে আছি, তোমার কাছে একটা স্কেল আছে, একটা পেন আছে, আমার কাছে আমি কি করছি, তোমার স্কেলটাকে আমি ইউজ করছি, আমার স্কেলটাকে তুমি ইউজ করছো। মানে একটাই ধরো সিপিইউ কে মাল্টিপল টাস্ক ইউজ করছে। কখন ইউজ করছে, যে ডিঅ্যালোকেট করছে অন্যজন অ্যালোকেট করছে। এটা বলে কি, রিসোর্স ম্যানেজমেন্ট। মানে এতে কম টাইমে কাজ হতে পারে। যেমন এক্সাম্পল তুমি ভাবো, এই যে ট্রেন, তুমি যে সিটটায় বসো এটা কি তুমি বাড়ি নিয়ে চলে আসো, আসো না? তুমি যে ট্রেন থেকে নেমে যাও সঙ্গে সঙ্গে দেখবে তোমার সিটে অন্যজন বসে পড়ে। এখানেও তেমন জিনিসই, অ্যালাউ মাল্টিপল ইউজার শেয়ার রিসোর্সেস simultaneously by allocate specific or small amount of CPU time of user। মানে তুমি যখন ধরো ইনপুট নিতে যাচ্ছ কি থেকে, মাউস বা কিবোর্ড থেকে, ততক্ষণ তোমার এএলইউ ইউনিট বা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট অন্য একটা কাজকে প্রসেস করে নিচ্ছে। তুমি যখন আবার ওইটাকে প্রসেস করতে আসছো তখন ও ইনপুট নিতে যাচ্ছে। মানে কি হচ্ছে, রিসোর্সটাকে কি করছি আমি, ইউজ করছি মাল্টিপল ইউজার এট এ টাইম। আর কি হতে পারে, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম হচ্ছে ইউটিলাইজ টু অর মোর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট উইথিন এ সিঙ্গেল কম্পিউটার। মানে যেটাকে আমরা সার্ভার বলি। সার্ভারে কি হয়, সবসময় প্যারালাল প্রসেসিং চলে। তুমি ভাবো কি হয়, ধরো তুমি গুগল পে সার্ভারটা, তুমিও পেমেন্ট করছো, আমিও পেমেন্ট করছি, আর একটা মানুষ পেমেন্ট করছে, আর একটা মানুষ পেমেন্ট করছে। তাহলে গুগল পে কি এট এ টাইম একটাই পেমেন্ট নিতে পারে না? দেখবে 1 কোটি মানুষ এট এ টাইম পেমেন্ট করছে, তবুও সেটাকে প্রসেস করে। এটাকে বলা হচ্ছে মাল্টি প্রসেসিং বা প্যারালাল প্রসেসিং। আর একটা ভালো ভাষায় বলতে পারো প্যারালাল প্রসেসিং ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, আর কি হতে পারে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এটা কিসে ইউজ হয়, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম তোমার ট্রাফিক কন্ট্রোলে ইউজ হয়। দেখবে একদিকে যখন সিগন্যাল গ্রিন হয় অন্যদিকে সিগন্যাল রেড হয়, অন্যদিকে সিগন্যাল যখন রেড হয় আর একদিকে সিগন্যাল গ্রিন হয়, এটা রিয়েল টাইম হয়।
ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম যেমন এটিএম মেশিন, এটিএম মেশিন ইজ এ ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। মানে এটিএম মেশিন কি করে দেখো, ইয়েস অটোমেটিক টেলার মেশিন আর এটিএম মেশিন এ ক্লাসিফাইড অফ দ্য ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। দেখো একটা ব্যাংকের একটা সেন্ট্রাল অপারেটিং সিস্টেম আছে। এবারে তুমি এতদিন পর্যন্ত কি করতে, তুমি ব্যাংকে যেতে, তোমার টাকা রিকুইজিশন দিতে, সেই টাকা অনুযায়ী ও তোমার হাতে টাকাটা ফেরত দিত দিত ক্যাশ ক্যাশ কাউন্টার থেকে। কিন্তু এই জিনিসটা কি সব জায়গায় ঘটে না। তুমি ভাবো এখনকার যুগে আমরা কি করি, একটা এটিএম নিয়ে যাই, কার্ড যে কোনো এটিএম মেশিনে ভরি, ভরার পরে আমি ওখান থেকে টাকাটা উইথড্র করি, ডিস্ট্রিবিউটেড। তাহলে অনেকগুলো আলাদা 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 এটিএম মেশিন আছে, কিন্তু সমস্ত এটিএম মেশিন এট এ টাইম গিয়ে কাকে রেসপন্স করে, তোমার ব্যাংকের সার্ভারে। তাহলে দেখো এখানে কি আছে, ম্যানেজ গ্রুপ অফ ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক অফ কম্পিউটার অ্যাপেয়ার ইউজার অফ সিঙ্গেল সেন্ট্রালাইজ কম্পিউটার। মানে বুঝতে পারছো, অনেকগুলো আমি এটিএম মেশিন আছে, কিন্তু এটিএম মেশিন গুলো থেকে টাকা তুললে কোথায় গিয়ে হিট করে, তোমার মেন অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে তো টাকাটা কাটে। তাহলে এই জিনিসটাকে কি বলবে, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, যেটা এটিএম মেশিনে আছে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, এটাও ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের মতোই কাজ করে, কিন্তু এখানে আর একটা জিনিস আছে, এখানে একটা সিকিউরিটি গ্রুপ তৈরি হয়, যেটা তুমি ক্লাউড কম্পিউটিং এ পড়বে। প্রাইভেট গ্রুপ, তারপরে থাকে হচ্ছে পাবলিক গ্রুপ, আর কি হয় হাইব্রিড গ্রুপ, আর কি হয় কমিউনিটি গ্রুপ। 4 রকমের গ্রুপে তুমি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমকে ভাগ করতে পারবে। ধরো তোমার যেমন ম্যাক আউটের অপারেটিং সিস্টেম আছে, ম্যাক আউটের সফটওয়্যারটা সার্ভারটাকে তোমরা যারা ম্যাক আউটের স্টুডেন্ট বা টিচার বা ধরো ম্যাক আউটের এমপ্লয়ি তারাই অ্যাক্সেস করতে পারে, বাইরের লোক অ্যাক্সেস করতে পারে। মোবাইল অপারেটিং সিস্টেম মানে যে অপারেটিং সিস্টেম সিএইচসি তে কাজ করে না, ও কি করে আরআইএসসি তে কাজ করে। সি ভার্সেস আরআইএসসি, আরআইএসসি সিআইএসসি, ঠিক আছে। দেখো আরআইএসসি হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, সিআইএসসি হচ্ছে কমপ্লিট ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এবার আরআইএসসি যেটা আছে এটার মানেটা কি, এটা কোথায় কাজ হয়। আরআইএসসি হচ্ছে রিডিউস, মানে একেবারে ছোট আমার একটা প্রসেসর থাকবে, তার মধ্যে থেকেই পুরো কাজটা হয়ে যাবে। তুমি ডিফারেন্সটা বললে বুঝতে পারবে। কি হয়, স্মলার ইনস্ট্রাকশন সেট তৈরি করে, কি করে লার্জ ইনস্ট্রাকশন বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট তৈরি করে। এইবারে কোথায় কোথায় ইউজ হয়, যেটা তোমাকে ইউজ করতে হয়, আরআইএসসি যেটা ইউজ হয়, এটা ইউজ হচ্ছে আমাদের মোবাইলে ইউজ হয়। মনে রাখবে আমাদের মোবাইলে যে আমরা ইউজ করি, আরআইএসসি ইউজ ইন মোবাইল, মোবাইল প্রসেসর হিসাবে ইউজ হয় আরআইএসসি। মানে দেখো রিডিউস ইজ দ্য ফান্ডামেন্টাল আর্কিটেকচার নিয়ারলি মডার্ন মোবাইল প্রসেসর যেগুলো তৈরি হয়, সেগুলো আমরা কার মধ্যে তৈরি করি, রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং এর মধ্যে পাঠাই বা আরআইএসসি এর মধ্যে পাঠাই। তাহলে আরআইএসসির সঙ্গে যে কম্পিউটার মানে যে অপারেটিং সিস্টেম যুক্ত আছে তাকে আমরা কি বলে রাখবো, সেই অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে তোমার এইটা মোবাইল অপারেটিং সিস্টেম, মানে যেটা অ্যান্ড্রয়েড আইওএস এগুলোতে কাজ করে। রিডিউস ইনস্ট্রাকশন সেট আর্কিটেক্ট, এমবেডেড অপারেটিং সিস্টেম, এমবেডেড অপারেটিং সিস্টেম মানে এই যে ওয়াশিং মেশিন আছে, তারপর হচ্ছে তোমার কোনো রকম অটোমেটিক সিস্টেম আছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এইগুলোর মধ্যে যেগুলো কাজ হয় সেগুলো বলে আমরা হার্ডওয়্যারের মধ্যে ডাইরেক্ট ঢুকানো আছে, এর জন্য কোনো আলাদা করে কম্পিউটার স্ক্রিন লাগে না, এদেরকে বলে এমবেডেড অপারেটিং সিস্টেম। তাহলে এটা কি শিখে গেলে, এটা হয়ে গেল তোমার। মনে রাখবে কিন্তু কত রকমের অপারেটিং সিস্টেম আছে, দেখো টাইপস অফ অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছ এটা। ব্যাস এইবারে আসছে অপারেটিং সিস্টেমের কি কি সার্ভিস আছে। একটু আগেই বলেছি প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, সিকিউরিটি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এই সমস্ত কিছু সার্ভিসগুলো আমরা ইউজ করে হচ্ছে এর মধ্যে দিয়ে। দেখো কি কি সার্ভিসে প্রোভাইড করে, দেখো প্রোগ্রাম ইনস্ট্রাকশন, আইও অপারেশন, ইনপুট আউটপুট, ফাইল অপারেশন, কমিউনিকেশন, তারপর হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, সিকিউরিটি অ্যান্ড ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য কাজে লাগে। আর কি আছে, সিস্টেম কল কাকে বলে, এই যে আমরা একটা কথা বলছি না যে আমরা অপারেটিং সিস্টেম ইজ এ ব্রিজ বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে যে ব্রিজটা তৈরি করেছে, এই ব্রিজটা তৈরি করার জন্য তোমার কি লাগে, সিস্টেম কল লাগে।
System আচ্ছা। call are the programmatic interface allow user level application to request privilege service such as hardware access, file management। মানে ও কি করে, সিস্টেম কলই কি করে তোমার হচ্ছে এই দুটোর মধ্যে ব্রিজটা তৈরি করে। তাহলে সিস্টেম কলটার হচ্ছে মেন জিনিস যেটা কার্নেলের মধ্যে থাকে। অপারেটিং সিস্টেম সিস্টেম কল করে, কাকে সিস্টেম কল করে এখানে দেখতে পাবে, হার্ডওয়্যার গুলোকে সিস্টেম কল করে। এই যে আমি এই যে মাউস দিয়ে কাজ করছি তাহলে সিস্টেম কল করছি, দেখো এই যে জিনিসটা আছে এটাকে বলে তোমার হার্ডওয়্যার, এটা ইউজার প্রোগ্রাম। কার্নেল কি করে, সিস্টেম কল করে, তবে এই ডাটাগুলোকে তুমি তুলতে পারো। তাহলে সিস্টেম কল যদি কাকে বলে তোমাকে বলা হয় তাহলে কি বলবে, এখানে লেখা আছে দেখো, সিস্টেম কল আর দ্য প্রোগ্রামিং interface allowing user level application to request privilege of service such as hardware access, file management। তোমার হার্ডওয়্যার গুলোকে পুরো অ্যাক্সেস করার জন্য যেটা লাগে সেটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম কল। মানে আমি তো রিকোয়েস্ট করব তবেই তো আমাকে রেসপন্সটা দেবে। হ্যাঁ। এগুলো কার মাধ্যমে দিতে পারো, এটা দিতে পারো হচ্ছে তুমি এর সিস্টেম কলের মাধ্যমে। স্ট্রাকচার অর লেয়ার অফ অপারেটিং সিস্টেম একটু আগেই বলেছি, যেটা দেখালাম। উপরে থাকে হচ্ছে ইউজার, তারপর থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপরে থাকে কি আমাদের বলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নিচে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম, তার নিচে কি থাকে, তার নিচে থাকে আমার কার্নেল। হার্ডওয়্যার থাকে, ঠিক আছে। এইবারে তোমাকে যদি বলি মনোলিথিক আর্কিটেকচার, মনোলিথিক আর্কিটেকচার অলরেডি জানো তুমি, তবুও বলে দিচ্ছি কারণ তুমি যেহেতু কাজ করো এখন আইটিতে, মনোলিথিক আর্কিটেকচারেই তুমি কাজ করো। মনোলিথিক আর্কিটেকচার মানে, মনোলিথিক আর্কিটেকচার মানে কি করছে দেখো, একটাই ডেটাবেস বা একটাই ডাটার সঙ্গে তুমি কানেক্ট করতে পারো। দেখতে পাচ্ছ একটাই ডেটাবেস, একটাই ডেটা ইন্টারফেস, বিজনেস লেয়ার যাচ্ছে, এটাকে বলে মনোলিথিক আর্কিটেকচার। আর কি রকমের হয় এখন, মাইক্রো সার্ভিসে কাজ হয়, মানে ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার। মানে যেমন দেখবে এখন হাডুপ ইউজ হয়, ওখানে কি হয়, মনোলিথিক মানে একটাই ডেটাবেসের সঙ্গে কানেকশন হচ্ছে। হ্যাঁ। মাইক্রো সার্ভিস মানে হচ্ছে তোমার এটা আছে ধরো বোম্বেতে, এই ডেটাবেসটা আছে ইউএস এর নর্থ ভার্জিনিয়াতে, এইটা আছে সব সাউথাম্পটন লন্ডনে। তাহলে প্রত্যেকটা সার্ভিস কি হচ্ছে, কল করছে আলাদা আলাদা ডেটাবেসকে। এই ডিস্ট্রিবিউটেড এরকম যদি আর্কিটেকচার হয় তাকে কি আমরা বলি, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। দু রকমের হয়, এক রকমের হচ্ছে মনোলিথিক, একটা হচ্ছে মাইক্রো সার্ভিস। দেখো মনোলিথিক আর মাইক্রো সার্ভিস বা মাইক্রো কার্নেল দিয়েছে, মাইক্রো কার্নেল অপারেটিং সিস্টেম দিয়েছে। মাইক্রো কার্নেল মানে হচ্ছে মাইক্রো সার্ভিস, এটা হাডুপ কাজ করে। হাডু মানে? হাডুপ, হাডুপ, আচ্ছা, হাডুপ। আচ্ছা। হাডুপ কি করে, মাইক্রো কার্নেল আর্কিটেকচারে কাজ করে, মানে মাল্টিপল সার্ভারের সঙ্গে এট এ টাইম কানেক্ট করতে পারে। মনোলিথিক মানে হচ্ছে একটাই সার্ভারের সঙ্গে এট এ টাইম কানেক্ট করতে পারবে, তাকে বলে মনোলিথিক। এবারে আচ্ছা। দেখো কনসেপ্ট অফ ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন কাকে বলে বলো, ভার্চুয়াল মেশিন কাকে বলে? ভার্চুয়াল মেশিন তোমাকে পড়তে গেলে একটা জিনিস জানতে হবে, হাইপারভাইজার। হাইপারভাইজার কাকে বলে অলরেডি বহুবার তুমি ইউজ করেছো। তাই? হাইপারভাইজার মানে হচ্ছে, হ্যাঁ অবশ্যই তুমি ইউজ করে দেখো, হাইপারভাইজার হচ্ছে এক রকমের ফার্মওয়্যার বা যেটাকে আমরা বলতে পারি সফটওয়্যার, যেটা আচ্ছা। কি করতে পারে, তোমার মেশিনকে ভার্চুয়ালি রান করাতে পারে, তাকে বলা হচ্ছে হাইপারভাইজার। এবার এই হাইপারভাইজার টোটাল দু রকমের হয়, দু রকমের হয়। তুমি যদি আজকে একটা ক্লাউড কম্পিউটিং কে ইউজ করো, মানে একদম ডাইরেক্ট কোনো ভিপিএস সার্ভারকে ইউজ করো, তখন ইউজার টাইপ 1 হাইপারভাইজার। কি টাইপের হাইপারভাইজার ইউজার? টাইপ 1 হাইপারভাইজার। এখানে কি হয়, তুমি ডাইরেক্টলি হাইপারভাইজারের থ্রু হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারো। আচ্ছা। টাইপ 1 হাইপারভাইজার, দেখো তুমি যখন এডব্লিউএস ইউজ করো, তুমি কি করো, ডাইরেক্ট এডব্লিউএস এর মধ্যে গিয়ে কি ইনস্টল করতে পারো, কোনো ওএস কে ইনস্টল করতে পারো। তাহলে তুমি এডব্লিউএস থেকে ডাইরেক্ট ইউজ করতে পারো। তাহলে এই টাইপের হাইপারভাইজারকে আমরা কি টাইপের হাইপারভাইজার বলে রাখবো? টাইপ 1 হাইপারভাইজার। টাইপ 2 হাইপারভাইজার কাকে বলে? যে টাইপের হাইপারভাইজার রে তোমার কি হতে পারে বলো, অলরেডি যে টাইপের হাইপারভাইজারে অলরেডি একটা অপারেটিং সিস্টেমের উপরে বেস করে চলে, যেমন ভিএমওয়্যার হতে পারে, ভার্চুয়াল বক্স হতে পারে। তুমি যখন কালি লিনাক্স ইনস্টল করো তোমার মেশিনে, দেখবে তুমি ভার্চুয়াল বক্স আগে ইনস্টল করো। হ্যাঁ। ওই ভার্চুয়াল বক্স কার উপরে চলে? তোমার যে উইন্ডোজ আছে, উইন্ডোজের উপরে ইনস্টল হয় ভার্চুয়াল বক্স,
তার মধ্যে ইনস্টল হয় কালি লিনাক্স। এই টাইপের ভার্চুয়ালাইজেশনকে তুমি বলবে টাইপ 2 ভার্চুয়ালাইজেশন বা টাইপ 2 হাইপারভাইজার। তাহলে ভার্চুয়ালাইজেশন কত রকমের হতে পারে? ভার্চুয়ালাইজেশন কাকে বলে? ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার যেটা সিমুলেশন অফ কম্পিউটার থাকে, ফিজিক্যাল কম্পিউটার ডাইরেক্ট ইউজ করছো না। তুমি যখন কালি লিনাক্স ইউজ করো, দেখো কালি লিনাক্স তোমার মেশিনে কিন্তু ডাইরেক্ট ইনস্টল নেই, কিন্তু তুমি কালি লিনাক্সের সব ফিচার গুলোই পাচ্ছ ভায়া হাইপারভাইজার। এবারে দেখো ভিএমওয়ার রান কি করতে হাইপারভাইজারের উপর দিয়ে রান হয়। প্রথমে হচ্ছে রিয়েল টাইম কম্পিউটার হিসাবে ইউজ হতে পারে, হোস্ট মেশিন, গেস্ট মেশিন যেটা ভার্চুয়াল মেশিন ইউজ হতে পারে। এবারে কত রকমের হাইপারভাইজার হতে পারে? দু রকমের, ভিএমওয়ার আছে, ভার্চুয়াল বক্স আছে। এইগুলো সব হচ্ছে হাইপারভাইজারের এক্সাম্পল, আচ্ছা যেগুলো দিয়ে তুমি কি করতে পারো, অপারেটিং সিস্টেমের হাইপারভাইজারকে কি করতে পারো, তুমি কি করতে পারো বলো? অ্যাক্সেস করতে পারি অ্যাক্সেস করতে পারো। কত রকমের আছে? দু রকমের আছে। টাইপ 1 হাইপারভাইজার যদি হার্ডওয়্যারকে ডাইরেক্ট তুমি অ্যাক্সেস করতে পারো, টাইপ 2 হাইপারভাইজার যদি হার্ডওয়্যারকে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস না করে ভায়া তার অপারেটিং সিস্টেম আমি অ্যাক্সেস করতে পারি, তাকে বলে টাইপ। বোঝা গেল? এইগুলো এবার দেখো দিয়েছে তোমার মাল্টিটাস্কিং ডিস্ট্রিবিউটর অপারেটিং, ওইগুলো দিয়েছে যেগুলো বললাম। মাল্টি প্রসেসর অপারেটিং সিস্টেম এইটা আলাদা আছে, এইটা তোমাকে আলাদা করে জানতে হবে। মাল্টি প্রসেসর অপারেটিং, তাহলে প্রসেসর ওয়াইজ তোমার অপারেটিং সিস্টেম কত রকমের হতে পারে এখানে দেওয়া আছে কি? দেওয়া নেই। এসআই মাল্টি প্রসেসরের মধ্যে তোমার যেটা আসতে পারে, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট হতে পারে, সিঙ্গেল ইনপুট মাল্টিপল আউটপুট হতে পারে, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট হতে পারে, আর হতে পারে তোমার মাল্টিপল, এই তিন রকমেরই আপাতত হতে পারে। আর একটা আছে মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট হতে পারে। চার রকমের, টোটাল 4 রকমের মাল্টি প্রসেসর অপারেটিং সিস্টেম হতে পারে। ঠিক আছে, 4 রকমের মাল্টি প্রসেসর অপারেটিং সিস্টেম হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, সিঙ্গেল ইনপুট মাল্টিপল আউটপুট, মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। এই টাইপের অপারেটিং সিস্টেম হতে পারে। কি অনুযায়ী? এইগুলোকে আমরা বলি হচ্ছে মানে এই টাইপের অপারেটিং সিস্টেমকে বলি আমরা, যেটা আসছে সেটা মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। আচ্ছা এই মানুষ রাখবে কি হয়েছে? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, এই যে লোকটা এই অপারেটিং সিস্টেমটা বার করেছিল তার নাম হচ্ছে ভন নিউম্যান। তোমাকে এখানে অন্য একটা কোশ্চেন দিতে পারে, হোয়াট ইজ ভন নিউম্যান অপারেটিং সিস্টেম? আচ্ছা হোয়াট ইজ ভন নিউম্যান অপারেটিং সিস্টেম? এই কোশ্চেনটাও তোমায় দিতে পারে। হ্যাঁ, একই কোশ্চেন যদি বলে তাহলে এই সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট এইগুলো লিখবে। ওটাই হয়ে গেল তোমার এই চ্যাপ্টারটার মধ্যে। আর কিছু নেই, এইগুলো মোটামুটি করলে হয়ে যাবে, ব্যাস। এইবার আছে প্রসেস ম্যানেজমেন্ট। তোমার প্রসেসের 7টা স্টেট আছে।
সেই স্টেটটাকে তোমায় জানতে হবে। একটা প্রসেসের 7টা স্টেট। এই যে আমি তোমাকে মেসেজ করি বা চ্যাট করি, হোয়াট এভার কিছু করি, আমরা 7টা স্টেট দিয়ে কাজ করি। কি কি স্টেট হতে পারে এই ছবিটা মনে রাখবে, মুখস্থ রাখবে, এই ছবিটা তোমাকে আঁকতেই হবে। যদি পরে এই ছবিটা না আঁকলে তোমাকে নাম্বার দেবে না। ঠিক স্টেপ বলতে স্যার? এখানে দেখো কি কি আছে। নিউ হ্যাঁ মানে নতুন প্রসেস কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে। রেডি হচ্ছে হ্যাঁ মানে প্রসেসটা এক্সিকিউশন হওয়ার জন্য রেডি হলো। রেডি হওয়ার পরে কি হতে পারে, রানিং স্টেটে যেতে পারে। ডিসপ্যাচ হওয়ার পর রানিং মানে প্রসেসটা চলছে। এখন ধরো আমি তোমার সঙ্গে আজকে গুগল মিটে এখন কথা বলছি, তাহলে কি হচ্ছে, প্রসেসটা চলছে। আমি গুগল মিটটাকে ক্লোজ করে দিলাম মানে কি হয়ে গেল, রিলিজ করে দিলাম বা এক্সিট হয়ে গেল। তাহলে আর কি গুগল মিটটাকে এখন চালাতে পারছি? না। পাচ্ছি না। তাহলে এক্সিট হবে, হয়ে ওখান থেকে বেরিয়ে গেল, কোনো ঝামেলা নেই। এইবারে আসছি এর পরের স্টেজ। আমি আছি এখন রানিং স্টেটে, মানে তোমার সঙ্গে আমি এখন কথা বলছি সবকিছু হচ্ছে। আমি কি বললাম, হঠাৎ করে ধরো আমার একটা ফ্লিপকার্টের ডেলিভারি এলো, আমি কি করলাম, পজ করে দিলাম তোমার, কিছুক্ষণের জন্য ব্লক বা ওয়েটিং এ ফেলে দিলাম। আমি হ্যাঁ তোমার সঙ্গে কথা না বলে চলে গেলাম ফ্লিপকার্টের ডেলিভারিটা আনতে। তাহলে ততক্ষণ তুমি কি করবে, বসে থাকবে। ঠিক আছে। হ্যাঁ এইবারে ধরো আবার আমি রেডি হলাম, তখন কি করব, ইভেন্ট কমপ্লিট হয়ে গেল, আবার এখানে গেলাম রেডি, আবার ডিসপ্যাচ হলো, মানে তোমার সঙ্গে কথা বলতে পারছি। হলো। হুম এবারে কোনো কারণে ধরো আমার নেট চলে গেল, হতেই পারে নেট চলে গেল, হ্যাঁ তাহলে তোমার ওয়েটিং করিয়েছি, করানোর পরে তাহলে সাসপেন্ড হয়ে গেছে প্রসেসটা। কি হয়ে গেছে আমার তখন, সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড হয়ে যাওয়ার পরে মানে আমার নেটই চলে গেছে। নেট চলে গেলে কি হবে, গুগল মিটটা আমার ক্যান্সেল হয়ে যাবে, আমি লেফট হয়ে যাবো ওখান থেকে নিশ্চয়ই। হ্যাঁ সাসপেন্ড হয়ে গেলাম, কিন্তু এক্সিট করেছি কি করিনি, সাসপেন্ড অবস্থাতে আছি। এইবারে আবার আমার নেট চলে এলো, আমি আবার অ্যাক্টিভ হয়ে গেলাম, ওই আবার ইভেন্ট অকার হলো, বা এখান থেকে ইভেন্ট অকার হতে পারে। হবার পরে আবার ডিসপ্যাচ করছি, রানিং করছি, চলছে। তাহলে এই পুরো এটাকে বলা হচ্ছে তোমার প্রসেস ডায়াগ্রাম। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ এই সমস্ত জায়গাতে একই জিনিস লেখা আছে, ঘুরিয়ে ফিরিয়ে। তুমি যদি খোলো ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস পাবে। তাহলে 7টা স্টেট কেন বলছে? কোথায়, মানে 7 স্টেট কেন বলছে? 1 2 3 4 5 6 7। ও আচ্ছা, ঘুরে আসছে। 1 2 3 4 5 6 না, এর মাঝখানে এইগুলোকে একটা স্টেট ধরছে, এখানে এই দুটোকে ধরো একটা রিজুমে বলে স্টেট আছে, এটা লিখে নিয়ে এরা, ও আচ্ছা। ওরা রিজুমে বলে স্টেটটা লিখে নি। টোটাল আমাদের থাকে হচ্ছে 7 স্টেট। এবার কি কি স্টেট তুমি এখানে দেখো, নিউ মানে নতুন, ক্রিয়েট হচ্ছে প্রসেস। হুম হুম হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার। তোমার কি হয়েছিল, হ্যাঁ। এবার তোমার 7টা 7 স্টেট স্টেট দেখো 7 এখানে স্টেট তো। দিয়ে দিয়েছে, 7 স্টেট। প্রথম স্টেট হচ্ছে দেখো নিউ স্টেট, রেডি স্টেট, রানিং স্টেট, তিনটে ছিল। আর কি ছিল, ব্লক স্টেট। হ্যাঁ ব্লক স্টেট। তারপরে ব্লক এক্সিট। স্টেট ছিল এখানে, ব্লক ছিল। হ্যাঁ
ব্লক বা ওয়েট, আর হচ্ছে এক্সিট টেস্ট। এক্সিট মানে হচ্ছে এটা চলে যাচ্ছে। রেডি অর সাসপেন্ড স্টেট, সাসপেন্ড বলে দেখো একটা স্টেট আছে এখানে আসছে। আর কি আছে দেখো ব্লক সাসপেন্ড, দু রকম সাসপেন্ড টেস্ট এখান থেকে দু রকম দিকে যেতে পারে, সাসপেন্ড হয়ে ব্লক হতে পারে বা সাসপেন্ড হয়ে রেডি, মানে এখান থেকে সাসপেন্ড থেকে রেডিতে যেতে পারছে আবার সাসপেন্ড থেকে ব্লকে যেতে পারছে, এটাকে দুটো স্টেট হচ্ছে। এদিক থেকে এদিকেও যেতে পারছে, এদিক থেকে এখানে যেতে পারছে। তাহলে এখানে দেখো কি আছে, এখানে দেখতে পাচ্ছ রেডি সাসপেন্ড, আর একটা দেখো ব্লক সাসপেন্ড। ব্যাস এইগুলো টোটাল আছে, এই টাইপের স্টেট গুলো নিয়ে আমাদের কাজ টোটাল। এইবারে আসছো তারপরের সেকশনটা। তারপরের সেকশন তোমাকে কি বলেছে, প্রসেস শিডিউলিং। এবার এই প্রসেস শিডিউলিং যেটা আছে এইগুলো তোমার আজকে হবে না, এই নিচের এই যে অ্যালগোরিদম গুলো আছে, অ্যালগোরিদম গুলো তোমাকে সামনাসামনি করতে হবে। প্রসেস শিডিউলিং কাকে বলে? এই প্রসেস শিডিউলিং মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কোনো একটা প্রসেসকে ওএস এর মধ্যে আমরা কি করতে পারি, শিডিউল করতে পারি। মানে সেটা কতক্ষণ ধরে চলবে, কতক্ষণ পরে তাকে আমি রিলিজ করব, এই সমস্ত কিছু আমরা যে প্রসেস যে মানে আর্কিটেকচার বা যে মেকানিজম দিয়ে করি তাকে আমরা বলি হচ্ছে প্রসেস শিডিউলিং। প্রসেস শিডিউলিং মেথড হুইচ দ্য সিপিইউ হাউ, দেখো কতক্ষণ পরে কত লিমিটের মধ্যে থাকবে, দেখো এইটাকে আমরা যে শিডিউল করি সেটাকে আমরা বলি প্রসেস শিডিউলিং। এবার প্রসেস শিডিউলিং এর কিছু কিউ তৈরি হয়, রেডি কিউ আর ওয়েটিং কিউ। এগুলো তৈরি করার জন্য আমাদের কি লাগবে, এই জিনিসটা এর পরের থেকে লাগে। অপারেটিং সিস্টেম এই যে আছে, এই জিনিসটা পাবে হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন, আইপিসি। ইন্টার প্রসেস কমিউনিকেশন মানে এটার মাধ্যমে কি হয়, একটা প্রসেস অন্য প্রসেসের সঙ্গে কি করতে পারে, কমিউনিকেট করতে পারে। যেমন এক্সাম্পল ধরো আমি তোমার একটা জিনিস বলছি, আমি আজকে তোমার সঙ্গে ধরো কথা বলছি বা চ্যাট করছি, ধরো আমি একটা ক্যালকুলেটর ইউজ করছি। ক্যালকুলেটরে কি হতে পারে, প্রথমে হচ্ছে ক্যালকুলেটরে আমি ইনপুট নেবো, ইনপুট নেবার জন্য আমার কি হবে, হার্ডওয়্যার ইউটিলাইজ হবে। তাহলে হার্ডওয়্যারের ইনপুট আউটপুট প্রসেসের সঙ্গে আবার যখন গুণ ভাগ যোগ বিয়োগ হয় কি হয়, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এএলইউ কে অ্যাক্টিভেট করা হয়। তাহলে ইনপুট আউটপুট লেয়ারের সঙ্গে এএলইউ ইউনিট একসঙ্গে কাজ করছে, তাহলে এই টাইপের জিনিসকে কি বলবে তুমি, বলো ইন্টার প্রসেস কমিউনিকেশন। দুটো প্রসেস একসঙ্গে একে অপরের সঙ্গে কল করছে, ব্যাস। এবার থ্রেড কাকে বলে, এবার একটা এটা তুমি নিজেও জানো, থ্রেড হচ্ছে প্রসেস যেটা আমরা ইউজ করি। প্রসেস মানে একটা গোটা, এবার একটা প্রসেসকে যদি ছোট ছোট পার্টে ভাগ করি তাকে আমরা আলাদা আলাদা থ্রেড বলি। তাহলে থ্রেড কি হতে পারে, থ্রেড অবভিয়াসলি তুমি বুঝতে পারছো, প্রসেস একটা প্রসেসের মধ্যে কি হতে পারে, মাল্টিপল থ্রেড হতে পারে। দেখো মাল্টিপল থ্রেড ক্যান রান সাইমালটেনিয়াসলি, সিপিইউ ইউটিলাইজেশন বেড়ে যাবে। মানে বুঝতে পারছো, ধরো এক্সাম্পল বলছি, ধরো তোমার কলেজে আজকে একটা ফেস্ট চলছে, তাহলে ফেস্ট হচ্ছে একটা প্রসেস। ফেস্টের মধ্যে দেখো হোস্ট ম্যানেজমেন্ট আছে, গেস্ট ম্যানেজমেন্ট আছে, ফুড ম্যানেজমেন্ট যারা খাবে তাদের ম্যানেজমেন্ট আছে, তারপরে হচ্ছে রিসেপশন আছে, তারপর কাউকে গিফট দেওয়ার আছে সেটা আছে, স্পিচ দেওয়ার আছে সেটা আছে। মানে অনেকগুলো ছোট 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 পার্টে যদি তোমাদের পুরো একটা ফেস্টকে ভাগ করতে পারি তাহলে প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলি, থ্রেড বলি। দেখো তাহলে বুঝতে পারছো, থ্রেড ইজ লাইট ওয়েট হতে পারে কম্পেয়ার টু প্রসেস, সুইচ হতে পারে এক জায়গা থেকে এক জায়গায়। তাহলে প্রসেস আর থ্রেডের মধ্যে ডিফারেন্স কি, অবভিয়াসলি প্রসেসের এই যে তুমি বলো থ্রেড ভার্সেস প্রসেস, তাহলে তুমি বুঝতে পারবে প্রসেস কি জিনিস। প্রসেস হচ্ছে একটা বড়, থ্রেড হচ্ছে তার একটা ছোট পার্ট, ছোট ছোট ভাগ। এবার যখন হ্যাঁ, এবার তোমাকে আমি এখানে যদি দেখাই, দেখতে পাচ্ছ প্রসেস হচ্ছে একটা প্রোগ্রাম এক্সিকিউশন। এটা কি হচ্ছে দেখো, পার্ট অফ এ প্রসেস, একটা প্রসেসের ছোট পার্ট। টেক মোর টাইম টু ক্রিয়েট এন্ড টার্মিনেট, লেস টাইম ক্রিয়েট এন্ড টার্মিনেট। কনটেক্সট সুইচিং ইজ স্লো, অবভিয়াসলি স্লো হবে, এটা হবে অনেক ফাস্ট। প্রসেস হেভি ওয়েট, বুঝতে পারছো পুরো একটা ফেস্ট মানে কি অনেক বড় কাজ, সেখানের মধ্যে শুধুমাত্র হোস্ট ম্যানেজমেন্ট একটা ছোট কাজ। তোমার এমসিএ পুরো সিলেবাসটা একটা বিশাল বড়, কিন্তু দেখো অপারেটিং সিস্টেমের সিলেবাসটা এমসিএ সিলেবাসের তুলনায় ছোট। এইগুলোকে হচ্ছে তোমার থ্রেড। এবার থ্রেড কি হয়, এগুলো ইউজ, এই যে তুমি এপিআই কল করাও,
সেগুলো হচ্ছে তোমার থ্রেডের মাধ্যমে হয়, সেই জন্য ফাস্ট হয়। ঠিক আছে, এবারে আমাদের এখানে চলে এলো থ্রেড। ব্যাস, এরপরে তোমার আসছে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম গুলো। সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম কত রকমের আছে আপাতত জেনে রাখো, এটা তোমাকে এখন করতে হবে না। সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম এনওএস, এত রকমের অ্যালগোরিদম আছে। টোটাল কত রকমের আছে? 2 রকমের অ্যালগোরিদম পাবে। একটা হচ্ছে প্রিমটিভ, একটা নন প্রিমটিভ। প্রিমটিভ মানে হচ্ছে যেটাকে আমি ফোর্সফুলি বন্ধ করাতে পারবো, নন প্রিমটিভ মানে যেটাকে আমরা ফোর্সফুলি বন্ধ করাতে পারবো না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট জব ফার্স্ট, লংগেস্ট জব ফার্স্ট, হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট, মানে এইগুলো প্রিমটিভ অ্যালগোরিদমের মধ্যে পড়বে। নন প্রিমটিভ। প্রিমটিভের মধ্যে আসছে দেখো প্রায়োরিটি শিডিউলিং। ধরো তুমি আজকে লিফটে উঠবে বলে দাঁড়িয়ে আছো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, হঠাৎ করে তোমাদের প্রিন্সিপাল চলে এলো, তাহলে সব স্টুডেন্টরা কি করবে? প্রিন্সিপালকে নিশ্চয়ই লিফটটা ছেড়ে দেবে। হ্যাঁ তাহলে প্রায়োরিটি অনুযায়ী ওনার যেহেতু জায়গা বেশি, ওকে আগে ছেড়ে দেবে। শর্টেস্ট রিমেনিং জব ফার্স্ট, মানে যতগুলো জব পড়ে আছে তার মধ্যে থেকে শর্টেস্টটাকে তোলা হবে। লংগেস্ট রিমেনিং জব ফার্স্ট, মানে যতটা রিমেনিং আছে তার মধ্যে থেকে যে লংগেস্ট জব আছে তাকে তোলা হবে। রাউন্ড রবিন মানে হচ্ছে সবাইকে একটু একটু করে সময় দেওয়া হবে। ধরো ধরো যেমন জিডির সময় হয়, তোমাকে 1 মিনিট সময় দেওয়া হলো, দেখবে তুমি এই যে ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখবে, তাহলেই বুঝতে পারবো ধরো জিডি হয়। দেখবে ওখানে রাউন্ড রবিন সিস্টেম কাজ করে, মানে কেমন হয় দেখবে, একটা মানুষ কথা বলছে, 1 মিনিট হয়ে গেল, তারপর দেখবে নেক্সট বক্তা এসে কথা বলে। একটা হ্যাঁ। মানুষের সবসময় কথা বলে না, দেখবে প্রত্যেক মিনিটে মিনিটে বক্তা চেঞ্জ হয়, এটাকে বলে রাউন্ড রবিন সিস্টেম। এই প্রত্যেকটা অ্যালগোরিদম তোমাকে নেট চার্ট দিয়ে শিখতে হবে। নেট চার্ট। যেমন আমি, হ্যাঁ যেমন আমি তো বলি এফএস শিডিউলিং অ্যালগোরিদম নেট চার্ট। দেখো এই নেট চার্ট দিয়ে তোমাকে শিখতে হবে, নেট চার্ট তৈরি করে করে। এগুলোকে বলা হয় নেট চার্ট। এটা হচ্ছে নেট চার্ট, এরকম ভাবে তৈরি হবে। এই জন্য এইগুলো তুমি, এগুলো অঙ্ক আছে, পাস টাইম, এগুলোর অঙ্ক আছে, দেখতে পাচ্ছ প্রসেস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে, তার অর্ডার অনুযায়ী আমাকে সাজিয়ে একটা নেট চার্ট বানিয়ে করতে হবে। তার যদি তুমি বলো অঙ্ক, তোমাকে আমি একটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এই চ্যাপ্টার আর কিছু নেই, এবার এই শিডিউলিং অ্যালগোরিদম গুলো তোমাকে করতে হবে। এর মধ্যে থেকে একটা আসবে বা দুটো আসবে 4 নাম্বার কোশ্চেন, ডাইরেক্ট 4 নাম্বার কোশ্চেন দেবে, এগুলো দুটো দেবে। দেখো তোমাকে এই প্রসেস গুলো দিয়ে দে, সোজা হেভি সোজা। ধরো তোমাকে এই এফসিএফএসটা সোজা, তোমার প্রিমটিভ গুলো শক্ত, আচ্ছা নন প্রিমটিভ সবই সোজা। আচ্ছা কারণ ওখানে হচ্ছে হল্টিং টাইম থাকবে, এখানে হল্টিং টাইম নেই। দেখো অ্যারাইভাল টাইম, কে কখন এসেছে, এ আগে এসেছে, এ সেকেন্ড এসেছে, এ থার্ড এসেছে, এ ফোর্থ এসেছে। বাস টাইম মানে কতক্ষণ ধরে এক্সিকিউশন হবার টাইম আছে। এর এক্সিকিউশন 4 মিনিট টাইম লাগবে, এটা 3 মিনিট লাগবে, এটা 2 মিনিট, এটা 1 মিনিট। তাহলে প্রসেস 1 প্রথম প্রসেস করবে, যেহেতু আগে এসেছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে এসেছে সে আগে প্রসেস হবে। ঠিক আছে, এইবারে তুমি ভাবো এ যদি প্রসেস করে 0 টাইমে, এর কতক্ষণ টাইম লাগবে প্রসেস হতে? 4 মিনিট টাইম লাগবে, আচ্ছা। তাই তো? হ্যাঁ 4 মিনিট পরে 3 মিনিট ধরে প্রসেস হবে, তাহলে এখানে বুঝতে পারছো এ 4 মিনিট লাগবে, প্রসেস 2 এর 3 মিনিট লাগবে। তাহলে 3 মিনিট আর 4 মিনিট যোগ করলে কত হচ্ছে? 7 মিনিট। এ কতক্ষণে ঢুকবে? 7 মিনিট পরে ঢুকবে। এ কতক্ষণ ধরে এক্সিকিউট হবে? 2 মিনিট ধরে, তাহলে 9 মিনিট ধরে চলবে। তাহলে 9 মিনিটের পরে 1 মিনিট এক্সিকিউট হবে, এটা শেষ হয়ে গেল। তাহলে এই জিনিসটা যে আছে এটাকে বলে তোমার নেট চার্ট। এটা কি এতগুলো স্টেপে নাকি? হ্যাঁ, এই তো নেট চার্টটা বার করেছে। এবার এই নেট চার্টটা অনুযায়ী এটা দেখো, তোমার অ্যারাইভাল টাইম বা কমপ্লিশন টাইম 4 মিনিট, এটা 7 মিনিট, এটা 9 মিনিট, এটা 10 মিনিট। স্বাভাবিক ব্যাপার, তুমি এটা দেখেই বুঝতে পারছো। এটা 4 মিনিটে কমপ্লিট হচ্ছে, এটা 7 মিনিটে কমপ্লিট হচ্ছে, এটা 9 মিনিটে কমপ্লিট হচ্ছে, এটা 10 মিনিটে কমপ্লিট হচ্ছে। এবার তোমার প্রত্যেকটা প্রসেসে সমস্ত কিছুকে কি করতে হবে? তোমার বিয়োগ করবে। কি বিয়োগ করছো তুমি? টার্ন অ্যারাউন্ড টাইম বার করছো, মানে টার্ন অ্যারাউন্ড টাইম মানে তুমি কোনটা বিয়োগ করছো? তার অ্যারাইভাল টাইম গুলো বিয়োগ করছো। এর অ্যারাইভাল টাইম কত ছিল? 0, তাহলে
4 থেকে 0 বিয়োগ করলে কত আসে? 4। 4 7 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 6 6। দেখো এটা 6 দিয়েছে, দেখবে এটা 6 আছে, এটা দেখো 6। ঠিক আছে, তারপরেরটা তাহলে 2 আছে, এটা তাই তো 2। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 7। দেখতে পাচ্ছ 7। তারপরে দেখো 3 আছে, 10 থেকে 3 বিয়োগ করলে কত আসে? 7। এটা গেল তোমার টার্ন অ্যান্ড ড্রাইভ। ওয়েটিং টাইম কতটা? প্রথমের জন্য 0, তারপরের জন্য 2। 2 কোথা থেকে পেলো? 4 মাইনাস 1 করলে কত আসছে? 3 3। এখানে কত ছিল ওয়েটিং টাইম? 7। 7 মাইনাস 2 করলে কত আসছে? আপনার দিকে 6। 6। হ্যাঁ 6 আর এখানে কত আছে? 9 মাইনাস 3 করলে কত আসছে? 9 থেকে 3 করলে কত? 4 6। 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? ও 9 থেকে 3 6 6। এবার ওইগুলোকে যোগ করে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করে বার করতে হচ্ছে অ্যাভারেজ টার্ন টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম। এগুলোর অঙ্কগুলোকে করতে হয়। এটা তোমার 4 নাম্বার এরকম দিয়ে দেয়। বাহ, তো ভালোই, 5 মার্ক চলে হ্যাঁ, একটা থেকেই। না এটা ভালো তোমার মনে হচ্ছে, কিন্তু এখানেই যদি তোমার হতো ইউজিং রাউন্ড রবিন, তাহলে দেখো এরকম ভাবে হতো না। কেটে পাওয়া যায়। রাউন্ড রবিন তুমি যখন ইউজ করবে সঙ্গে সঙ্গে অন্য কিছু ইউজ হবে, কারণ এই অ্যালগরিদমটা আবার মাঝখানে কিছুক্ষণ ধরে কাটবে। দেখো, দেখতে পাচ্ছ এবার? পাচ্ছ যেটা? হুম এবার রাউন্ড রবিন হচ্ছে, দেখো বলছে 2 ইউনিট করে প্রত্যেকবার আমি এক্সিকিউশন করাবো। তাহলে এটা 4 ইউনিটে 2 ইউনিট প্রথমে এক্সিকিউশন হয়ে গেল, তাহলে কতটা পড়ে থাকবে আরো? দেখো 2 ইউনিট আরো পড়ে আছে। এরও 2 ইউনিট, 3 ইউনিটে 2 ইউনিট এক্সিকিউশন হয়ে গেল, তাহলে কতটা পড়ে থাকবে বলো? 1 ইউনিট পড়ে আছে। এটা 2 ইউনিট মানে ফিনিশ হয়ে গেল, এটাও ফিনিশ হয়ে গেল। হুম P3 ফিনিশ হয়ে গেছে, ফিনিশ P3 ফিনিশ হয়ে গেছে। P4 ও দেখো তোমার ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ এবার সেই অনুযায়ী তোমাকে টানছে, সেই অনুযায়ী তোমার দেখো ক্যালকুলেশন হচ্ছে। এইগুলো ক্যালকুলেশন সামনাসামনি না হলে বুঝতে বুঝতে পারবে পারবো না। না, এটা অনলাইনে এটা রাউন্ড রবিন। রাউন্ড রবিন মানে এটা মাঝখানে হল্টিং হবে, মানে পুরো ইউনিট তুমি এক্সিকিউশন করতে পারবে না, কিছুক্ষণ বসে থাকতে হবে তোমাকে। তারপরে যেমন তোমার এই যে আমাদের এগুলো খোলেন না তোমার সিগন্যাল গুলো, হ্যাঁ ওরকম একদিকে সব গাড়িকে একসঙ্গে ছেড়ে দেয় না, দেখবে কিছু গাড়িকে ছেড়ে দেবে দিয়ে আবার দাঁড় করাবে, অন্য দিকের গাড়ি ছাড়ে। এটা রাউন্ড রবিন সিস্টেমে চলে। আচ্ছা, এই হচ্ছে যে, বোঝা গেল? বোঝা গেল। এইভাবে কাজ হয়। আর বলো কি, এই পর্যন্ত আপাতত করলেই হবে তোমার। ঠিক আছে, এগুলো দেখি আগে। তারা পরের সপ্তাহ সোমবার আসবে। হ্যাঁ আসো, এইগুলো তোমায় করে দেবো সামনাসামনি। বেশি আচ্ছা, বড় তোমাদের সিলেবাস নেই। আর একটা জিনিস তোমায় করতে হবে হচ্ছে 10 বছরের প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সার করতে হবে। 10 বছরের? হ্যাঁ পেয়ে আচ্ছা, যাবে 10 বছরের। আরে কোশ্চেন অ্যান্সার তুমি 10 বছর ভাবছো, 10 বছরের কি রিপিট হবে না কোশ্চেন অ্যান্সার? অপারেটিং সিস্টেম কাকে বলে হয়তো প্রত্যেক বছরই পড়লো, তাহলে একটা করলেই তো তোমার তো হয়ে গেল। আচ্ছা 10 বছর মানে তোমার কাছে 10 বছরটা 10 বছর লাগছে, কিন্তু ভাবো কোশ্চেন তো রিপিট হয়েছে। হ্যাঁ 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 ঠিক। তাহলে ঠিক আছে। আর বলো কি? আর বলো তাহলে, তো হ্যাঁ এই যে এটা বলছেন যে হ্যাঁ, তো আপনার এই ইয়েটা আমাকে একটু বলে দেবেন, আমি আপনাকে এটা ফিসটা। হ্যাঁ দেবে যাও তুমি একটা। হ্যাঁ তবুও ঠিক আছে, ঠিক আছে, আমি তো যাবো, সোমবার দিন যাবো, আপনার সাথে কথা বলে নেবো, অসুবিধা নেই। আর ঠিক আছে, তাহলে এই দুটো দিন করালেন, আর কালকেরটা আজকেরটা, এই দুটো ভালো একটু দেখে নিই, সারা সপ্তাহ সময় আছে। শুধু এইটা দেখলে হবে না, বাকিগুলোকেও দেখবে সিলেবাস অনুযায়ী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আরে তাহলে। বা আমি যেমন ভাবে দেখছি ওরকম চ্যাট জিপিতে ফেলে ফেলে দেখে রাখবে, আচ্ছা তো ওভারঅল তো একটা নলেজ থাকবে, তারপরে তুমি এলে দেখা যাবে, তারপরে তো বানিয়ে বুনিয়ে লিখে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি আমি, ঠিক আছে অসুবিধা ঠিক নেই। আছে, আর বিশেষ করে যেটা করবে আমি তোমায় বলে দিচ্ছি, নেটওয়ার্কিংটা ভালো করে করো, কারণ নেটওয়ার্কিংটা মানে প্রচন্ড মুখস্থ করতে হবে তোমার। আচ্ছা, তাই? নেটওয়ার্কিং এর লেয়ার ডায়াগ্রাম মনে আছে তোমার? ওই টিসিপি আইপি? ওয়ে হ্যাঁ ওএসআই লেয়ার গুলো।
হ্যাঁ হ্যাঁ ওগুলো মনে আছে। নেই তোমার মনে? কোন লেয়ারে কি কাজ হয় মনে না আছে? এক্সাক্ট মনে নেই, কিন্তু মানে দেখলে মনে পড়ে যাবে। ওখা- এবার এটাই তো জিনিস, ওখানে তো এক্স্যাক্টলি দেবে, তোমার তোমার তো ভুলে যাবে ওইখানে বসে বসে। আগে কলেজ টাইমে যখন থার্ড ইয়ারে যখন ছিল তখন মনে ছিল। হ্যাঁ, তো সেটাই তো আবার মনে করতে হবে, নাহলে তো ফালতু হয়ে যাবে সব। আচ্ছা ঠিক আছে। আর তুমি এখন যেখানে করছিলে কি হলো? যেখানে করছিলাম ওখানেই করছি তো। আর তোমার এমটেক কমপ্লিট হয়ে গেলে, মানে এমসিএ না এমটেক, হ্যাঁ। এমসিএ তে তো তোমার দেবে বলছে 20-25 দেবে। এমটেক কমপ্লিট হয়ে গেলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিটেক কলেজে তুমি পাবে, মানে আচ্ছা। এমসিএ পরে যদি এমটেক করো। আর ওটা মানে তো পুরো তারপর একাডেমিক লাইনে শিফট হয়ে যেতে হবে। হ্যাঁ, তখন তোমার মিনিমাম তোমাকে দেবে হচ্ছে 30-35 স্টার্টিং। আচ্ছা স্টার্টিং এ। হ্যাঁ, তারপরে তোমার মান্থলি এবার এক্সপিরিয়েন্স অনুযায়ী 6 মাস অন্তর অন্তর ইনক্রিমেন্ট দেবে। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখো। হ্যাঁ ঠিক আছে, আগে এটা তো করি তারপরে তো ওটা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, হ্যাঁ। রাখো। ঠিক আছে।